বন্ধুরা, সমুদ্রে বিপর্যয়ের ঘটনাগুলো সারা পৃথিবীতে এতটা আলোড়ন সৃষ্টি করতে পারে না যতটা বিমান দুর্ঘটনায় সৃষ্টি করতে পারে। কারণ বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ব্ল্যাক বক্স থেকে যাবতীয় প্রমাণ এবং তথ্য সংগ্রহ করা যায়, কিন্তু বিশালাকার সমুদ্রের মধ্যে মালবাহী জাহাজ যখন ডুবে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে এর প্রমাণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণগুলো রেকর্ড করা সম্ভব হয় না। বিশালাকার সমুদ্রের মধ্যে চলমান এ সকল কার্গো জাহাজগুলি ছোট্ট একটি বালুর মতো দেখায়, সুতরাং এই প্রমাণগুলি সমুদ্রের নিচেই মুছে যায়। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ সামুদ্রিক বিপর্যয় হিসেবে পরিচিত। 1 অক্টোবর 2015 বৃহস্পতিবার ভোরের আলো ফোটার একটু আগে অন্ধকারে মাইকেল ডেভিডসন নামক একজন আমেরিকার ক্যাপ্টেন, যিনি 790 ফুট লম্বা মার্কিন পতাকাবাহী একটি কার্গো জাহাজ, এর নাম এলফারো, যেখানে 32 জন মেম্বার, 391টি কন্টেনার এবং 294টি ট্রেলার এছাড়া অসংখ্য গাড়ি নিয়ে জাহাজটি আটলান্টিক মহাসাগর থেকে 430 মাইল দক্ষিণে সমুদ্রের গভীর জলে ডুবে যায়। সেখানে প্রায় 25 মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ পণ্য ছিল। সমুদ্র বিজ্ঞানীদের তথ্যমতে প্রায় 2 থেকে 3 দিনে একটি করে বাণিজ্যিক জাহাজ সমুদ্রে ডুবে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত ঝুঁকির পরেও কেন বিলিয়ন ডলারের জাহাজগুলো সমুদ্র দিয়ে পণ্য পরিবহন করে? এর উত্তরটি আমরা সকলেই জানি। তার কারণ হচ্ছে সমুদ্রপথে পরিবহন খরচ অত্যন্ত কম। সারা বিশ্বে পণ্য পরিবহনের প্রায় 70% হয় এই সমুদ্র দিয়ে। এই বিষয়টিও আমরা সকলেই জানি, কিন্তু আমেরিকান এই জাহাজের সাথে ঘটে অদ্ভুত একটি ঘটনা, যা এর আগে শিপিং ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে আমেরিকার সামুদ্রিক বিপর্যয়ের ক্ষেত্রে কখনো দেখা যায়নি। সমুদ্রের মাঝে সবচেয়ে ভয়ানক কার্গো জাহাজের লড়াই এলফারোর রহস্য সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জাহাজটি যাত্রা শুরু করার প্রায় আধা ঘন্টা পরে ক্যাপ্টেন দূর থেকে মাঝ সমুদ্রে অস্বাভাবিক কিছু দেখতে পান। সমুদ্রপথে যাত্রার সময় আপনি আবহাওয়া সম্পর্কে ভালো করে কোনো কিছুই বুঝতে পারবেন না, এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আবহাওয়া নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক এই কারণে ক্যাপ্টেন ভালোভাবে কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ করে সমুদ্রে প্রায় 130 মাইল প্রতি ঘন্টায় বাতাস শুরু হয়, তার সাথে 40 ফুট ঢেউয়ের মধ্যে পড়ে যায় জাহাজটি। যেহেতু ক্যাপ্টেন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না, সেহেতু এই পরিস্থিতিতে তিনি 33 জন ক্রু সদস্যদের নিয়ে এবং 25 মিলিয়ন ইউরো মূল্যের কার্গো জাহাজটি নিয়ে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এরপর শুরু হয় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ। অনেকক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানানো হয় আটলান্টিক মহাসাগরে হঠাৎ করে একটি ক্যাটাগরি 3 হারিকেন সৃষ্টি হয়েছে, যা বাতাসের গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার। সেই মুহূর্তে সমুদ্রে প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছিল। তারা এই হ্যারিকেনটির নাম দিয়েছিল জোয়াকুইন। যেহেতু এটি ক্যাটাগরি 3 হারিকেন, সুতরাং এর ধ্বংসাত্মক অবস্থা সম্পর্কে অবস্থানরত নাবিক এবং ক্রু মেম্বাররা ছাড়া কেউই বুঝতে পারবে না। সাধারণত সমুদ্রে চলাচলরত কার্গো জাহাজগুলি এ ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এখানে ক্যাপ্টেন মাইকেল ডেভিডসন করলেন ঠিক উল্টো একটি কাজ, যেটি সেই মুহূর্তে কারোরই ব্যাখ্যা করার পরিস্থিতি ছিল না। অর্থাৎ হারিকেনের উৎপত্তিস্থল যেই দিক দিয়ে, ক্যাপ্টেন জাহাজটিও ঠিক সেই দিকেই নিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। সাথে সাথে সেখানে থাকা সকল ক্রু মেম্বার বুঝতে পারলেন তাদের আর হয়তো বাড়ি ফেরা হবে না, কারণ হ্যারিকেনের দিকে সরাসরি জাহাজ নেভিগেট করার অর্থ হচ্ছে নিজের জীবন নিজ হাতে শেষ করে দেওয়ার মতো। তবে এখানে অবাক করা বিষয় হচ্ছে, এলফারো জাহাজটি যখন তার পূর্বের অভিযান শেষ করেছিল 29 সেপ্টেম্বর, তখন জাহাজের ক্যাপ্টেন আসন্ন ঝড় সম্পর্কে কোনোভাবে জানতে পেরেছিলেন, কিন্তু তারপরেও তিনি 1 অক্টোবর যখন জাহাজের এই দুর্ঘটনা শুরু হয় তখনও তিনি কাউকে কোনো কিছুই বলেননি। কারণ শিপিং ইন্ডাস্ট্রিতে মাইকেল ডেভিডসনের অনেক সুনাম ছিল। সম্ভবত অতিরিক্ত সুনাম থাকার কারণে তার আত্মবিশ্বাস বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং তিনি ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলেন। ঠিক সেই কারণে হ্যারিকেনের ঝুঁকি থাকার পরেও তিনি সমুদ্র যাত্রা করেছিলেন এবং হারিকেনের উৎপত্তিস্থলের দিকেই তিনি তার কার্গো জাহাজটিকে নেভিগেট করেছিলেন। আর মাঝ সমুদ্রে যখন আবহাওয়া খারাপ হয় তখন আপনি চাইলেও সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারবেন না। তারপরে সবকিছু মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু জাহাজটি যখন তার স্বাভাবিক পথ অনুসরণ না করে ঝড়ের দিকে চলে যেতে শুরু করে তখনই হয় অদ্ভুত একটি ঘটনা। সেটি হলো, সেই ঝড়টি আরো শক্তিশালী হতে থাকে এবং এক পর্যায়ে সেটি ক্যাটাগরি 4 হারিকেনে পরিণত হয়। তবে এই বিষয়টি সম্পর্কে ক্যাপ্টেনের কোনো ধারণাই ছিল না। জাহাজে আবহাওয়ার যে সফটওয়্যারটি ব্যবহার করা হয় তা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, সেটি তিনি জানতেন না। আর এই সমস্যাটি হলো, সফটওয়্যারটি 1 ঘন্টা আগের আপডেট প্রদান করেছিল 1 ঘন্টা পরে, তাই তিনি বুঝতে পারেননি। এর চাইতেও ভয়ঙ্কর কথা হচ্ছে, জাহাজটি অ্যানিমোমিটারটি কয়েক সপ্তাহ আগে ভেঙে গিয়েছিল, যার কারণে বাতাসের যে গতি সেটিও তারা সঠিকভাবে বুঝতে পারছিলেন না। এখন মাঝ সমুদ্রে এসে তারা এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।
জাহাজে থাকা কিছু ক্রু মেম্বার ক্যাপ্টেনকে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অবশেষে ক্যাপ্টেন তাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করে দিলেন। অনেকক্ষণ পর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে, কিন্তু সেখানে প্রচন্ড খারাপ আবহাওয়ার কারণে কন্ট্রোল রুম থেকে কোনো কিছুই শোনা যাচ্ছিল না। ঢেউ এবং বাতাস সবকিছু মিলে এল ফারো জাহাজের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। খারাপ আবহাওয়ায় জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এখন মাঝ সমুদ্রে এত বিশাল একটি জাহাজ নিয়ে ক্যাপ্টেন এবং 33 জন ক্রু মেম্বার সহ অন্ধকারে অবস্থান করা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন। এটি আপনার চিন্তাকেও হার মানাবে। ঠিক 10 মিনিট পর জাহাজটি কাত হতে শুরু করে এবং আস্তে আস্তে পানি ঢুকতে থাকে। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন ডেভিডসন সেখানে থাকা ক্রুদেরকে জাহাজ ত্যাগ করার নির্দেশ দেন, কিন্তু সমুদ্রের মাঝখানে হারিকেনের কারণে লাইফ বোর্ড এবং বেঁচে থাকার অন্যান্য সকল উপকরণ ততক্ষণে নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া এত বাতাসের গতি ছিল যে জলের নিচে শ্বাস নিতে ঠিক যেমন কষ্ট হয়, জলের উপরেও একই অবস্থা হয়ে গিয়েছিল। অবশেষে ভোর 6:59 33 জন ক্রু মেম্বারকে নিয়ে জাহাজটি অনন্তকালের জন্য পাড়ি জমালো আটলান্টিক মহাসাগরে 15,400 ফুট গভীরে। এর গভীরতা এতটা যে টাইটানিক যেখানে ডুবে গিয়েছিল এটি এর চাইতেও অনেক বেশি গভীরে চলে গিয়েছিল। অর্থাৎ এখান থেকে জাহাজটি আর কোনোভাবেই উঠানো সম্ভব নয়। আসলে কি তাই? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রযুক্তি যত দ্রুতই বিকশিত হোক, সেটি কখনোই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি হচ্ছে তার সবচেয়ে বড় একটি উদাহরণ। বন্ধুরা, প্রচন্ড ঝড়ে জাহাজগুলি সমুদ্রে কিভাবে টিকে থাকে এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট দেওয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য।